আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি উচ্চতর গণিতের 3.1 এর যে অনুশীলনীর ম্যাথগুলো আছে সেইগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা 1 থেকে 5টা অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। দেখো 1 নম্বরে কি আছে যে এ বি সি ত্রিভুজের কোণ বি সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস বিসি ইন্টু এ বি। এটা কিন্তু আমাদের উপপাদ্য 4-এর মতো, তাই না? শুধু উপপাদ্য 4-এ এখানে একটা 2 ছিল, আর এখানে বাহুর পরিবর্তে লম্ব অভিক্ষেপ ছিল। আর উপপাদ্য 4 কিন্তু আসলে হলো পিথাগোরাসের উপপাদ্য, এবং সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। এবং উপপাদ্য 3 আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। এইটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে পিথাগোরাসের টোটাল কয়টা উপপাদ্য? পিথাগোরাসের টোটাল উপপাদ্য হচ্ছে 3টা। একটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হলো উপপাদ্য 4, এবং আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে উপপাদ্য 3। ওকে, তো চলো আমরা আগে এই উপপাদ্যগুলোই কাজে লাগবে আমাদের। তো আমরা উপপাদ্যগুলো একটু লিখে নিই, এবং এমন ভাবে লিখবো যেন একটা সূত্র আকারে প্রকাশ করা যায় এবং ওইটা মনে থাকে ওইভাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ওকে, 1 নম্বরে হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। এভাবে মনে রাখবা। তোমার বইতে কিন্তু এভাবে বর্ণনা নেই, বাট এভাবে মনে রাখবা। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবই কিন্তু হলো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে এটা কেমন? এটা হচ্ছে স্থূল কোণের বিপরীত বাহু স্কয়ার সমান স্থূল কোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি +2 ইন্টু স্থূল কোণ সংলগ্ন বাহুর মধ্যে যার ছায়া পড়া বাহু ইন্টু ছায়া। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে শুধু স্থূলকোণের পরিবর্তে সূক্ষ্মকোণ হবে, আর এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। আর একই। তাহলে দেখো সেটা কেমন। 3 নম্বর,
সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি। সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি। আর এখানে প্লাস নয়, হবে হচ্ছে -2 ইন্টু সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুর মধ্যে ছায়া পড়া বাহু ইন্টু ছায়া। এটা তোমাদের আমি পরে বোঝাচ্ছি, যখন ওই সূত্র আলোচনা করবো, ওই এক আধ দিয়ে আলোচনা করবো তখন। ঠিক আছে, তবে এইভাবে মনে রাখলে তোমার মনে থাকবে খুব সহজে, সেই জন্য এভাবে লেখা আর কি। আর একটা আছে অ্যাপোলোনিয়াসের সূত্র। অ্যাপোলোনিয়াসের সূত্রটা আমাদের কাজে লাগবে, এখানে লিখে রাখি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা মনে রাখার সহজ উপায় হচ্ছে মধ্যমার দুই পাশের বাহুর বর্গের সমষ্টি সমান 2 ইন্টু মধ্যমার বর্গ প্লাস মধ্যমা যে বাহুর উপর অবস্থিত তার অর্ধেকের বর্গ। তোমার বইতে কিন্তু এভাবে লেখা নেই, আমি এভাবে লিখে দিয়েছি যাতে তোমার মনে থাকে সেই জন্য, এবং তুমি সহজেই বুঝতে পারো সেই জন্য। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, 1 নাম্বার আছে এ বি সি ত্রিভুজের কোণ বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একে ফেলো একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের একটা কোণ হবে 60 ডিগ্রি, সেই কোণের নাম হলো বি। তাহলে এটা সেই বি কোণ এবং এইটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো এ, এটা হলো সি। এখন তুমি যদি প্রমাণের দিকে দেখো, তাহলে দেখবা যে এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার আছে, তারপরে মাইনাস আছে। তাহলে এবং একটা কোণ যেহেতু তোমাদের 60 ডিগ্রি, তার মানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপোলোনিয়াসের সূত্র শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে মধ্যমা থাকলে। এখানে তো মধ্যমা নেই, এখানে সূক্ষ্মকোণ দিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে, এবং আমরা যদি প্রমাণের দিকে দেখি, তাহলে এসি স্কয়ার আছে, তার মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার কার সাথে মেলে? দেখো তো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু এসি এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, দেখো তো হয়েছে কিনা, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন, এটা হলো সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে এ বি এবং বিসি, তাদের বর্গের সমষ্টি। দেখো তো তাদের বর্গের সমষ্টি আছে কিনা। তারপরেরটা পরের ব্যাপার, ওইটা আমাদের প্রমাণ একটু ক্যালকুলেশন করে বের করতে হবে আরো কিছু। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
প্রমাণের যেটা প্রমাণ করতে বলছে সেটা দেখে বুঝতে পারছি যে সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তার জন্য আমাদের একটা লম্ব অভিক্ষেপ আঁকা লাগবে। সেটার জন্য আমরা এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব এঁকে দেবো, তাহলে আমাদের লম্ব অভিক্ষেপ হয়ে যাবে। ঠিক আছে, এটা ডি বিন্দু দিলাম। এটা কোন বাহুর লম্ব বিক্ষেপ বলতো? এ বি বাহুর লম্ব বিক্ষেপ কার উপরে? বিসি বাহুর উপরে। বিসি বাহুর উপরে এ বি বাহুর লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপ কতটুকু বলতো? এই এ বি বাহুর লম্ব বিক্ষেপ কতটুকু? এখান থেকে এতটুকু, অর্থাৎ এই যে এতটুকু, এইটা হলো সেই ছায়া। আরেকটা কি বলা হইলো যে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর মধ্যে ছায়া পড়া বাহু। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু কোনটা? এইটা আর এইটা। তো এদের মধ্যে ছায়া পড়া বাহু মানে যেই বাহুর উপর ছায়া পড়ছে, কোন বাহুর উপর ছায়া পড়ছে? এই যে বিসি বাহুর উপর ছায়া পড়ছে, তাহলে বিসি বাহু। ওকে, ইনটু ছায়া। তাহলে ছায়া কতটুকু? এই যে এতটুকু, এখান থেকে এই যে বিডি এতটুকু ছায়া, সেটাই বলা হচ্ছে এখানে। ওকে, তাহলে লিখে ফেলো এই অনুযায়ী যে লেখো কোণ বি সমান 60 ডিগ্রি হওয়ায় ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 60 ডিগ্রি হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, তাহলে 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রি মানে হচ্ছে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? স্থূলকোণ হলে সেটা তো 90 ডিগ্রি থেকে বড় হতো। কি 90 ডিগ্রি থেকে বড় নাকি ছোট? অবশ্যই ছোট। কারণ এখানে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হবে। ভালো কথা। তাহলে কি হচ্ছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু তার স্কয়ার। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ এইটা, এইটা তার বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এসি স্কয়ার লেখো এখানে। এসি স্কয়ার সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন, এটা হলো সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে এবি এবং বিসি। তাহলে লেখো এ বি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। তারপর কি আছে? বিয়োগ দিলাম, তারপর 2 আছে দিলাম, ইনটু, এই ইনটুটা আমরা এইভাবে না দিয়ে এভাবে দেব। সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুর মধ্যে যার বাহুর মধ্যে ছায়া পড়া বাহু, তাহলে এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুইটা বাহু এ বি আর বিসি কার উপর ছায়া পড়ছে? কার উপরে ছায়া পড়ছে? এই যে বিসি, বিসি বাহুর উপর ছায়া পড়ছে। তাহলে লিখো বিসি ইনটু ছায়া। তাহলে ছায়া কতটুকু? এখান থেকে এতটুকু হলো ছায়া, এটা হলো বিডি। এটা 1 নম্বর সমীকরণ নাও। এবার তুমি প্রমাণের দিকে তাকাও, দেখো তোমার প্রমাণ প্রায় মিলে গেছে। দেখো এসি স্কয়ার এবি স্কয়ার বিসি স্কয়ার, তাই তো? শুধু মেলানি কে? তারপর 2 ইনটু বিসি, বিসি আছে এখানে, বিডি আর এখানে হলো এবি। এই এবি আর এই বিডি এই দুইটা মিলিনি, এবি আর হচ্ছে বিডি এই দুইটা মিলিনি। তাহলে আমাদের বিডি থেকে এবি আনতে হবে। ত্রিভুজ এ বিডি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বি কোণটা যদি থিটা হয়, বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তার মানে এটা কি? লম্ব। আর যেটা বেঁকে থাকবে সেটা কি? অথবা সমকোণের যে বিপরীত বাহু, এটা এই যে এবি, তাহলে এটা কি হবে? অতিভুজ। আর যেটা নিচে থাকবে, মানে যেটা বাকি থাকবে, সেটা হবে ভূমি, তাই তো? তাহলে আমাদের কার কার ভিতরে সম্পর্ক নির্ণয় করতে হবে? বিডি কে চেঞ্জ করে এবি আনতে হবে। বিডি আর এবি এদের ভিতরে দেখতে হবে সম্পর্কযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত কোনটা। ওকে, এদের মধ্যে দেখতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা। তাহলে খুব সহজেই আমরা বিডি কে চেঞ্জ করে এবি আনতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো বিডি মানে কি? ভূমি। আর এবি মানে কি? অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কোনটা? cos। তাহলে cos 60 ডিগ্রি সমান লিখতে পারবো আমরা বিডি ভাগ এবি। তাহলে লেখো ত্রিভুজ এ বি সি এ cos 60 ডিগ্রি সমান লিখতে পারবো ভূমি ভাগ অতিভুজ, মানে ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি। লিখে ফেলো।
এখন cos 60 ডিগ্রি এর মান কত? হাফ ইকুয়াল টু বিডি ভাগ হচ্ছে এবি। তাহলে আর গুণ করে দাও, আর গুণ করলে বিডি এর সাথে 2 গুণ হবে না, বিডি এর সাথে 2 গুণ করলে 2 বিডি হবে না, আর এবি এর সাথে 1 গুণ করলে এবি ওকে এবি। ওকে, তোমার মান লাগবে কার? বিডি এর মান লাগবে কার? বিডি এর। তো এখন আমরা বিডি সমান কি লিখতে পারবো? বিডি সমান লিখতে পারবো এবি ভাগ 2 এমন। এখন এই বিডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে ওইটা প্রমাণ হয়ে যাবে। বিডি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে লেখো এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি এর মান। বিডি এর মান কত? এবি ভাগ 2, 2 2 কাটা, তাহলে আমাদের ফাইনালি কি থাকে? এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস বিসি ইন্টু এবি, বিসি ইন্টু এবি। দেখো তো, ওই দেখো প্রমাণের সাথে মিলে গেছে। এটা আমাদের প্রমাণ, এটাই কি আমাদের প্রমাণ। দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা ঠিক এরই মতো, শুধু ওর ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ, বি কোণটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। আমি একটু চিত্রটা আঁকি, তারপরে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো দুই নম্বরটা, এই হলো সেই চিত্রটা। নামকরণ করো, এইটা সেই 120 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি, এর নাম কি? বি কোণ, তাই তো? তাহলে বাকি থাকে এ কোণ, আর এই হচ্ছে সি কোণ। এখন আমরা যদি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা দেখি, তাহলে কি দেখবো? যে স্থূল কোণের বিপরীত বাহু স্কয়ার, তাহলে স্থূল কোণ কোনটা? এটা, তার বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে দেখো তো এসি স্কয়ার আছে কিনা? আছে। সমান সমান স্থূল কোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি, তাহলে স্থূল কোণ সংলগ্ন দুইটা বাহু হলো এবি আর একটা হলো বিসি, তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার আছে কিনা? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার আছে। তার মানে আমাদের এটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে হবে। এতটুকুই দেখে আমরা বুঝতে পারলাম। ওকে, এখন যদি করতে হয় তাহলে তো একটা লম্ব অভিক্ষেপ লাগবে, তাহলে লম্ব অভিক্ষেপটা এঁকে ফেলো। কিভাবে আঁকবা? এই যে এভাবে নিচের দিকে একটা লম্বকে ফেলো এবং এই বিসি বাহুকে বর্ধিত করে দাও এবং এর নাম দাও হচ্ছে ডি, তাহলে হয়ে গেল লম্ব বিক্ষেপ। এটা কার লম্ব বিক্ষেপ বলতে পারো? লম্ব বিক্ষেপ কতটুকু বলো তো? লম্ব বিক্ষেপ কিন্তু এখান থেকে এতটুকু, লম্ব বিক্ষেপ হচ্ছে এখান থেকে এতটুকু। কার লম্ব বিক্ষেপ? এ বি রেখার লম্ব বিক্ষেপ এতটুকু। এখন যদি আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে এমন হবে যে স্থূলকোণের বিপরীত বাহু স্কয়ার, তাহলে স্থূলকোণ এইটা, এর বিপরীত বাহু কোনটা? এই যে এসি, তাহলে এসি স্কয়ার লেখো। তাহলে প্রথমে লিখে নিবা যে ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 120 ডিগ্রি হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, তাহলে এসি স্কয়ার সমান কি বলা হচ্ছে? স্থূলকোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের সমষ্টি, তাহলে স্থূলকোণ এইটা, এই স্থূলকোণ সংলগ্ন বাহু হচ্ছে, একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু, তাহলে লেখো এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। ওকে, তারপরে কি আছে? প্লাস দিলাম, তারপরে কি আছে? 2 দিলাম, তারপরে ইনটু আছে দিলাম স্থূলকোণ সংলগ্ন বাহুর মধ্যে ছায়া পড়া বাহু, তার মানে ছায়া পড়া বাহু বলতে যেই বাহুর উপরে ছায়া পড়ছে বা যেই বাহু বরাবর ছায়া পড়ছে, তাহলে কোন বাহু বরাবর ছায়া পড়ছে? এই যে বিসি বাহু বরাবর, এই বিসি বাহুকে তুমি যদি একটু বর্ধিত করে দাও, তাহলে বিসি বাহুর উপরই ছায়া পড়ছে। বিসি বাহুকে তুমি যদি ডি পর্যন্ত বর্ধিত করে দাও, তাহলে বিসি বাহুর উপরই না ছায়া পড়ছে। তাহলে এখানে আমি কি? বিসি বাহু
মানে ছায়া পড়া বাহু গেল ইনটু ছায়া, তাহলে ছায়া কতটুকু, এখান থেকে এতটুকু, এই যে বিডি, তো লেখো বিডি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন দেখো ঠিক আগেরটার মতোই এসি স্কয়ার সমান 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 এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ 2 × বিসি × বিডি। তাহলে এই 2টাকে এখন আমাদের সরাতে হবে, আর এই বিডি এর পরিবর্তে, এই যে বিডি, এই বিডি এর পরিবর্তে আনতে হবে হচ্ছে এবি। বিডি এর পরিবর্তে কি আনতে হবে, এবি আনতে হবে। তো চলো আমরা কিভাবে আনবো, তাহলে বিডি আর এবি এর ভিতরে সম্পর্ক নির্ণয় করবো প্রথমে। ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সেই সম্পর্কটা নির্ণয় করব, তাহলে খুব সহজেই একটা বাহুর পরিবর্তে আমরা আরেকটা বাহু আনতে পারবো। ঠিক আছে, এটার মতোই। তাহলে দেখো এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এখান থেকে এতটুকু কত বলতো, এক সরল কোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে এই টোটালটা হলো এক সরল কোণ, এই টোটালটা কি এক সরল কোণ, তাহলে এক সরল কোণ মানে 180, 180 থেকে তুমি যদি 120 বাদ দাও, অর্থাৎ এই কোণটা বাদ দিয়ে দাও, এখান থেকে এতটুকু বাদ দিয়ে দাও, এতটুকু বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, 180 - 120, তার মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো, 60 ডিগ্রি, ভালো কথা। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় এবং এই এ বি ডি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই থিটার বিপরীত বাহু কি, লম্ব, তাহলে এটা কি লম্ব। আর যে বেঁকে থাকবে, এই ত্রিভুজের ক্ষেত্রে বেঁকে আছে কে, এই ত্রিভুজের ক্ষেত্রে বেঁকে আছে হলো এবি বাহু, অথবা সমকোণ তো এটা, এই সমকোণের বিপরীত বাহু কি, এবি বাহু, তাহলে এটা হবে হলো আমাদের অতিভুজ, আর যেটা বাকি থাকবে সেটা হবে ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে কার কার ভিতরে, বিডি এবং এবি এর ভিতরে, বিডি এবং এবি এর ভিতরে। তাহলে বিডি কোনটা, বিডি আছে ভূমিতে, আর এবি কোথায় আছে, এবি আছে অতিভুজে। তাহলে ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা কি, কস থিটা, তাই না। তো লিখে ফেলো, ত্রিভুজ এ বি সি এ cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, থিটার মান কত, 60 ডিগ্রি, তাই লেখা হয়েছে 60 ডিগ্রি, ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত, বিডি, আর অতিভুজ কত, এবি, লেখো। তাহলে cos 60 ডিগ্রির মান কত, হাফ, ইকুয়াল টু বিডি ভাগ এবি, আর গুণ করে দাও, তাহলে 2 × বিডি হবে না, 2 বিডি, আর এবি এর সাথে 1 গুণ করলে এবি। এখন বিডি সমান কি লেখা যাবে, এবি, আর এই 2 বিডি এর সাথে গুণাকার আছে, হয়ে যাবে যখন, তখন ভাগ হবে। তাহলে এই বিডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে এটা চলে আসবে। তাহলে বিডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাবা, এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2 × বিসি ইন্টু বিডি এর পরিবর্তে বিডি এর মান কি আছে, এবি ভাগ 2, 2 2 কাটা, তাহলে ফাইনালি কি থাকে, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিসি ইন্টু এবি। এটাই দেখো প্রমাণে আছে আমাদের, তাহলে এটাই আমাদের প্রমাণিত। দেখো 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে এ বি সি ত্রিভুজের কোণ সি হচ্ছে 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। ভালো কথা, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে, এই ত্রিভুজটা হলো সমকোণী। 3 নম্বরে একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজটা হবে সমকোণী, মানে যার একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে মনে করি এইটা সেই সমকোণী ত্রিভুজ, এই সি কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে বাকি থাকে কি, এ আর বি, সেই দুইটা দুই প্রান্তে বসিয়ে দিলাম। এখন কি বলছে, যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, কি বলছে, বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি নাও, বিসি এর মধ্যবিন্দু ডি মনে করো এই, এখন এ আর ডি যোগ করে দাও, ওকে। তাহলে এখানে কিন্তু বিডি আর সিডি, বিডি আর সিডি এই দুইটা কিন্তু সমান। এখানে কি কি সমান বলো, বিডি আর সিডি কেন সমান, কারণ এই ডিটা হলো এই বিসি এর মধ্যবিন্দু, তাই। এখন
এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে দুইটা। এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে কয়টা? দুইটা। এ একটা সমকোণী, আমরা যদি এ সি ডি ধরি, এ সি ডি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। আবার যদি এ সি বি ধরি, এই টোটালটাও একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র আছে সেইটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা। দেখো, তাহলে আমরা প্রথমে বড় ত্রিভুজটা নিলাম। ওকে, ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান 90 ডিগ্রি হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? যদি একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ হয়, 90 ডিগ্রি আর সমকোণী ত্রিভুজ একই কিন্তু। ঠিক আছে, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন মনে করো এই মধ্যমাটা নাই, এটা মধ্যমাটা এখন মনে করো নাই, তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তাহলে এটা কি? অতিভুজ। ঠিক আছে, আর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহু হবে লম্ব আর যে কোনো একটা বাহু হবে ভূমি। যেহেতু থেটা নেই, থেটা দেয়া থাকলে থেটার উপর ডিপেন্ড করতো কে লম্ব হবে আর কে ভূমি হবে। যেহেতু থেটা নেই, সুতরাং যে এরকম লম্ব বরাবর থাকবে, দাঁড়িয়ে থাকবে, তাকে তোমরা লম্ব ধরবা। তাহলে এটা হলো লম্ব। আর বাকি থাকে কি? বাকি হলো বিসি বাহু থাকে, বিসি, এখন কিন্তু ডি নেই, বিসি টোটাল। ঠিক আছে, এটা হলো আমাদের ভূমি। তাহলে এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখে ফেলো। অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কি? এ বি স্কয়ার, এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে কি? বিসি স্কয়ার, বিসি স্কয়ার। এটা তো 1 নম্বর সমীকরণ। এখন মধ্যমাটা আবার এঁকে ফেলো। এখন আমরা এই পাশে যে ত্রিভুজটা, এই পাশে যে সমকোণী ত্রিভুজটা, এই পাশে এখন এতটুকু মনে করো নেই, এতটুকু নেই, তাহলে আছে কি? এই যে এ সি ডি, এই ত্রিভুজে, তাহলে এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে লেখো ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এ কোণ সি সমান 90 ডিগ্রি হওয়ায় কার সূত্র অনুসারে? পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্র হতে যদি এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এডি বাহু, তাহলে এডি বাহু কি হবে? অতিভুজ হবে। লম্ব কি? যে দাঁড়িয়ে থাকবে। আর ভূমি কি? যে নিচে থাকবে। তাহলে নিচে কি আছে? এই যে এখান থেকে এতটুকু, তাহলে এটা হলো আমাদের ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলছে? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে কি? এডি স্কয়ার। তাহলে এডি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা? এসি, যোগ ভূমি স্কয়ার, ভূমি বলতে কত? সিডি, তাহলে লেখো সিডি স্কয়ার। এটা দেওয়া হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন 1 নম্বর থেকে 2 নম্বর তুমি বাদ দিয়ে দাও। কেন বাদ দিবা? কারণ 1 নম্বরে আছে এ বি স্কয়ার, আর 2 নম্বরে আছে, 1 নম্বরের বাম পক্ষে আছে এ বি স্কয়ার, 2 নম্বরের বাম পক্ষে আছে এডি স্কয়ার। এখন তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দিয়ে দাও, তাহলে এই এডি স্কয়ারের আগে চিহ্ন মাইনাস হয়ে যাবে। ওকে যখন ওই পাশে পাঠাবো তখন দেখো প্লাস হয়ে যাবে, তখন এর সাথে মিলে যাবে। সেই জন্য আমরা কি করবো? একটা থেকে আরেকটা বাদ দিব। তাহলে লেখো 1 - 2 করে পাই। তাহলে 1-এর লেফট হ্যান্ড সাইড বিয়োগ 2-এর লেফট হ্যান্ড সাইড সমান সমান 1-এর রাইট হ্যান্ড সাইড বিয়োগ 2-এর রাইট হ্যান্ড সাইড। এখন দেখো, আমরা এই পাশে এ বি স্কয়ার রাখবো, প্রমাণে আছে তাই এ বি স্কয়ার আছে এই পাশে, তাহলে এই পাশে এ বি স্কয়ার রাখলাম। আর এই মাইনাস এডি স্কয়ার কে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যায়? প্লাস এডি স্কয়ার। তাহলে প্রথমেই লিখলাম এটা। ঠিক আছে, কারণ ওই দেখো প্রমাণে প্রথমে আছে তাই। প্লাস এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এই ব্র্যাকেটটা উঠায় দাও, তাহলে তার আগে যে ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা
ব্র্যাকেটের ভেতরে যারা থাকবে তাদের সবার গুণ করে দিতে হয়। তাহলে এসি স্কয়ার আগে চিহ্ন প্লাস, আর ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এসি স্কয়ার। একইভাবে এটাও প্লাসে মাইনাসে মাইনাস সিডি স্কয়ার। দেখো তো কোনটা কাটে কিনা, দেখো এসি স্কয়ার আগে চিহ্ন প্লাস, এসি স্কয়ার আগে চিহ্ন মাইনাস, তাহলে এইটার এটা কাটা যাবে, দিলাম কেটে। এখন দেখো কি হচ্ছে, এখানে এডি স্কয়ার থাকলো প্লাস, এখন দেখো এই বিসি এর পরিবর্তে আমরা কি বিডি যোগ সিডি লিখতে পারি না? অর্থাৎ আমি যদি এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু যোগ করি তাহলে টোটাল কি পাবো? টোটাল বিসি পাবো। তাহলে বিসি এর পরিবর্তে তুমি লিখতে পারো সিডি যোগ বিডি, তাই না? তো লেখো সিডি যোগ বিডি, স্কয়ার ছিল সেটা আমরা এই বাইরে দিলাম, মাইনাস সিডি স্কয়ার। এখন আমরা এই সিডি এর পরিবর্তে বিডি লিখব। কেন? কারণ আমাদের প্রশ্নে যে প্রমাণ আছে সেই প্রমাণে কোনো সিডি নেই, বিডি আছে। সবাই কি আছে? বিডি আছে। সেই জন্য সিডি কে চেঞ্জ করে আমরা বিডি বানাবো। ঠিক আছে? তাহলে বিডি যদি বানাতে হয়, এই যে আমরা প্রথমেই পেয়েছিলাম যে সিডি আর বিডি সমান, তাহলে সিডি এর পরিবর্তে তুমি বিডি লিখতে পারো। তাহলে লিখে ফেলো, এখানে এডি স্কয়ার মতো থাকলো, যোগ সিডি এর পরিবর্তে তুমি লিখবা বিডি, আর যোগ এখানে তো বিডি ছিল তার হোল স্কয়ার, মাইনাস এই সিডি এর পরিবর্তে কি লিখবা? বিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি আর বিডি যোগ করলে 2 বিডি, তাই তো? একটা বিডি একটা বিডি, একটা বিডি একটা বিডি, 2 বিডি তার হোল স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ 2 এর স্কয়ার করলে 4, আর বিডি কে স্কয়ার করলে বিডি স্কয়ার, তাই তো? মাইনাস বিডি স্কয়ার। এখন 4টা বিডি স্কয়ার থেকে একটি বিডি স্কয়ার যদি বাদ দাও তাহলে 3টা বিডি স্কয়ার থাকে, তাহলে ফাইনালি কি থাকে? এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার। 4টা থেকে একটা বাদ, আর এই পাশে কি ছিল? এই পাশে ছিল এ বি স্কয়ার। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে কিন্তু দেখো, এটা আমাদের প্রমাণিত। এখন আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে যে ত্রিভুজ এবিসি এ এডি বিসি এর উপর লম্ব। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে। প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি, ত্রিভুজটার নাম হবে এবিসি ত্রিভুজ, তাই তো? এই সেই এবিসি ত্রিভুজ মনে করো, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন বলছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাহলে বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে কোন বিন্দু থেকে? এ বিন্দু হতে। তাহলে এঁকে ফেলো, এমন হবে, তাই তো? এটা কি? এডি। আর একটা কি করতে হবে? বি হচ্ছে এসি এর উপর লম্ব, মানে বি বাহু থেকে, বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। তো একে ভালো, এমন হবে, তাই তো? এর নাম হচ্ছে বিই। এখন এইটা আমরা কার সূত্র অনুযায়ী করব? এটাকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করব। আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী করলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নাকি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নাকি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কোন ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব নাকি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করব? কোনটা আমরা অ্যাপ্লাই করব? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ইউজ তখন করা যাবে যখন, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তখন ইউজ করা যাবে যখন এই ডিটা বিসি এর মধ্যবিন্দু হবে, অথবা এই ইটা এসি এর মধ্যবিন্দু হবে। এমন কিন্তু কোনো কথা নেই, আছে যে এই ইটা হলো এসি এর মধ্যবিন্দু, তারপরে বি এই ডিটা হলো বিসি এর মধ্যবিন্দু, এমন কোনো কথা আছে? নেই। তার মানে এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য খাটবে না। তাহলে বাকি থাকলো কি? পিথাগোরাসের উপপাদ্য। এখন পিথাগোরাসের উপপাদ্য যদি খাটাতে চাই তাহলে দেখো তো এই এ বি সি ত্রিভুজের একটা কোনো 90 ডিগ্রি আছে কিনা? নেই। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের সূত্র সেটা খাটবে না। আবার যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যদি স্থূলকোণী ত্রিভুজ দেখি তাহলে এ বি সি এই ত্রিভুজের কোন একটা কোণ স্থূলকোণ আছে? নেই। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, তাই না? দেখো প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ,
তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই তো? এখন আমরা যদি সি কোণকে থেটা ধরি, এই কোণকে যদি আমরা থেটা ধরি, তাহলে লম্ব তো হচ্ছে দুইটা, একটা হলো এডি আর একটা কি বিই। তাহলে লম্ব অভিক্ষেপ কয়টা হবে? দুইটা হবে। তার মানে এখানে দুইবার আমাদের এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কয়বার? দুইবার। তাহলে দেখি আমরা প্রথমে আমরা এই যে এডি লম্বের ক্ষেত্রে দেখি। এডি লম্ব এডি এর ক্ষেত্রে, লম্ব এডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান সূক্ষ্মকোণ হয়। ক্ষেত্রে এ বি সি ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান সূক্ষ্মকোণ হওয়ায় কার সূত্র অনুসারে? পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্রানুসারে। ওকে, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এ বি বাহু। তাহলে লিখবা কি? এ বি স্কয়ার, তাই তো, সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এটা হলো সূক্ষ্মকোণ বা এটা হলো থিটা কোণ, তাই না? তাহলে এই কোণ সংলগ্ন বাহু কোনটা? এসি আর বিসি। তাহলে কি লিখবা? এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার লেখো। এসি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার, তাই তো। তারপরে মাইনাস দিলাম, তারপরে কি 2 দিলাম। কি আছে? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুর মধ্যে ছায়া পড়া বাহু। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু কি কি আছে? একটা আছে এসি আর একটা হলো বিসি। আমরা লম্ব অভিক্ষেপ বা লম্ব কোণটা নিয়েছি, লম্ব নিয়েছি এডি। এখন লম্ব কোণটা নিয়েছি, লম্ব নিয়েছি না এইটা, লম্ব তো আমরা এইটা নিয়েছি। তাহলে এখন এইটা তো এখন নেই, এটা মনে করো এখন নেই, এটা মনে করো এখন নেই। তাহলে এই যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে এসি এবং বিসি। তাহলে দেখো তো এই এসি বাহুর লম্ব বিক্ষেপ কতটুকু? এসি বাহুর লম্ব বিক্ষেপ না এখান থেকে এতটুকু। আমরা তো এই বাহু নিতে পারবো না, কারণ এটা তো বিপরীত বাহু। বলা হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর মধ্যে ছায়া পড়া বাহু। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু কোনটা? এই এসি আর বিসি। এখন বিসির তো কোনো ছায়া নেই, আছে কি? বিসির কোনো ছায়া আছে, বাট এসি এর একটা ছায়া আছে এতটুকু। তাহলে এইটা কোন বাহুর উপর পড়ছে? বিসি বাহুর উপর। তাহলে কি লিখবা? 2 ইন্টু বিসি, 2 ইন্টু বিসি ইন্টু ছায়া। ছায়া কতটুকু? কিন্তু ছায়া রয়েছে না, ছায়া কতটুকু? এই যে এতটুকু একটা ছিড়ি, এটা তো 1 নম্বর সমীকরণ। ওকে, এবার এই লম্ব নিয়ে আমরা কাজ করবো, এই লম্ব। তাহলে এবার লিখবো কি? লম্ব বিই। এখন এই লম্বটা নেই, মনে করো এই লম্বটা নেই। ওকে, তাহলে দেখো লিখে নিই আগে যে লম্ব বিই এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান সূক্ষ্মকোণ হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, এখন দেখো তো, যদি আমরা পিথাগোরাসের সূত্র খাটাই তাহলে কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহু তার স্কয়ার। তাহলে সূক্ষ্মকোণ কোনটা? এইটা।
তাহলে এ বি সি ত্রিভুজে সূক্ষ্মকোণ যদি এটা হয়, তাহলে এ বি সি ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এ বি বাহু। তাহলে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে এ বি স্কয়ার ইকুয়াল টু সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এটা হলো সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটা বাহু কি কি আছে? এসি আর বিসি। তাহলে লিখবো এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। যে এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে এই বাহুর বর্গ এই বাহুর বর্গ দুইটা যোগ করে দিতে হবে। তাহলে করো, এসি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। ভালো কথা। তারপর সূত্রের মাইনাস দিলাম, সূত্রের 2 দিলাম। এখন দেখো কি বলা হচ্ছে, 2 ইনটু সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর মধ্যে ছায়া পড়া বাহু। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটা বাহু কে কে আছে? এসি আর বিসি। তো দেখো এসি এর কোনো ছায়া আছে? দেখো তো এসি বাহুর কোনো ছায়া আছে? বাট এই বিসি বাহুর দেখো একটা ছায়া আছে। তুমি যদি এভাবে লাইট মারো তাহলে বি বিন্দুর ছায়া এই জায়গায় পড়বে, আর এই যে সি বিন্দুর ছায়া এই জায়গায় পড়বে। তাহলে ছায়া কতটুকু? এখান থেকে এতটুকু। তার মানে এই বিসি বাহুর ছায়া পড়ছে এসি বাহুর উপরে। তাহলে লিখবো এসি ইনটু ছায়া পড়ছে সিই, এতটুকু অংশ, তাই এখানে লিখবো সিই। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো 1 আর 2 এর এইটা হচ্ছে এবি স্কয়ারের মান, এইটা হচ্ছে এবি স্কয়ারের মান। তাহলে আমরা লিখতে পারি না এইটা সমান এইটা, কারণ কি দুইটাই তো এবি স্কয়ারের মান। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ও 2 হতে, ঠিক আছে, কি লিখবো? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু সিডি সমান লিখবো হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু এসি ইনটু সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? দেখো তো, প্রমাণ করতে হবে বিসি ইনটু সিডি ইকুয়াল টু এসি ইনটু সি, তাই না? তাহলে বিসি আর সিডি কে তুমি এই পাশে রাখো, রেখে এই পাশে যা আছে সব ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কি হবে দেখো তো, দেখো কি হয়। আমরা এই পাশে রাখবো শুধু বিসি ইনটু সিডি, ওকে। আর এই পাশে সব পাঠিয়ে দেবো এক 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 করে। তাহলে পাঠাও, এখানে আছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু এসি ইনটু সিই। ওই পাশে যা ছিল তা আগে লিখলাম, লিখে এবার এই পাশ থেকে পাঠাবো। এই পাশ থেকে এসি স্কয়ার যদি পাঠাও, যোগ আকারে আছে ওই পাশে গেলে হয়ে যাবে বিয়োগ এসি স্কয়ার। এই পাশে বিসি স্কয়ার যোগ আছে ওই পাশে গেলে কি হবে? মাইনাস বিসি স্কয়ার। আর এই -2 এই বিসি ইনটু সিডি এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওখানে যখন ওই পাশে যখন যাবে তখন এদের সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ -2। তাই তো? এখন দেখো কাটাকাটি করা যায়, প্লাস এসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার কাটা, প্লাস বিসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার কাটা, ঠিক আছে। তাহলে থাকে কি? ফাইনালি থাকে হচ্ছে -2 ইনটু এসি ইনটু সিই ডিভাইড বাই -2, তাই না? এখন দেখো -2 কাটা, কারণ উপর নিচে একই হলে কেটে যায়। তাহলে থাকে কি? ফাইনালি থাকে হচ্ছে আমাদের এসি ইনটু সিই, এসি ইনটু সিই। আর এই পাশে কি ছিল? বিসি ইনটু সিডি। দেখো এটা আমাদের প্রমাণিত। 5 নম্বরটা কি বলছে? যে এ বি সি ত্রিভুজের বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়। এ হলো এ বি সি ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি ত্রিভুজ কি বলছে? বিসি বাহুটা পি আর কিউ বিন্দুতে, বিসি বাহুটা পি আর কিউ বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়, ঠিক আছে? এটা হলো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এবং এখানে হলো পিবি সমান পিকিউ সমান কিউসি, তাই তো? কারণ কি তিনটাই সমান, তিনটা সমান ভাবে বিভক্ত হয়ে গেল। তারপর এইটুক সমান এইটুক সমান এইটুক, এবার যোগ করে দাও তুমি, এটা যোগ করে দাও আর এটা যোগ করে দাও এইভাবে। এখন আমরা অ্যাপোলোনিয়াসের সূত্রটা কখন খাটাতে পারবো? যখন কোন ত্রিভুজের মধ্যমা দেয়া থাকবে তখন আমরা খাটাতে পারবো, ওকে।
তাহলে দেখো তো, আমরা যদি প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে ত্রিভুজ এখন কি বলতো, এ বি কিউ, তাই না? এখন দেখো তো, এই পিটা এই বি কিউ এর মধ্যবিন্দু কিনা। এইটা এটা যেহেতু সমান, এইটা আর এইটা যেহেতু সমান, সুতরাং এই পি বিন্দুটা এই বি কিউ এর মধ্যবিন্দু, তাই তো? পি বিন্দুটা কি অবশ্যই বি কিউ এর মধ্যবিন্দু। তাহলে পি হতে এই পি আর এ যদি যোগ করে দেওয়া হয়, তাহলে পি এটা কি, এই এ বি কিউ এই ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যমা থাকলে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারবো? অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখবো কি, ত্রিভুজ এ বি কিউ এ, ত্রিভুজ এ বি কিউ এ অ্যাপোলোনিয়াসের সূত্র হতে, অ্যাপোলোনিয়াসের সূত্র হতে, অ্যাপোলোনিয়াসের সূত্র কি? অ্যাপোলোনিয়াসের সূত্র হচ্ছে মধ্যমার দুই পাশের দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে মধ্যমা হচ্ছে এইটা, এই মধ্যমার দুই পাশে দুইটা বাহু কি, এ বি। এই মধ্যমার দুই পাশে দুইটা বাহু কি, এ বি এবং এ কিউ। তাহলে এদের বর্গের সমষ্টি লেখো তাহলে, এ বি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে, 2 ইন্টু মধ্যমার বর্গ। তাহলে 2 ইন্টু মধ্যমা কি, এই যে মধ্যমা হচ্ছে এপি, এপি, তাহলে এপি স্কয়ার যোগ মধ্যমা যে বাহুর উপর অবস্থিত তার অর্ধেকের বর্গ। তাহলে মধ্যমা কোন বাহুর উপর অবস্থিত? বিকিউ বাহুর উপর অবস্থিত। তাহলে এর অর্ধেক নিতে হবে। তাহলে অর্ধেক কত? এই যে এখান থেকে এতটুকু, অর্থাৎ বিপি। তুমি এই পিকিউ নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে আমি এখানে নিলাম পিকিউ, ঠিক আছে? তাহলে এখানে লিখবো পি কিউ তার স্কয়ার। এটা তবে 1 নম্বর সমীকরণ। ওকে, তারপরে আবার আমরা যদি এখন এই বাহুটা বাদ দিয়ে দিই, এই এবি বাহুকে বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি বলতো, এ পি সি এই ত্রিভুজ। তাহলে এ পি সি ত্রিভুজের এই পিসি বাহুর মধ্যবিন্দু নাম্বার কিউ, পিসি বাহুর মধ্যবিন্দু না কিউ, কেন? কারণ এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু সমান, তার মানে কি এটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু আর এই শীর্ষ যোগ করে দিলে যেটা হবে সেটা মধ্যমা। তার মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র খাটাতে পারি। তাহলে লিখবো আবার ত্রিভুজ এ পি সি এ অ্যাপোলোনিয়াসের সূত্র হতে, কি লিখবো, ত্রিভুজ এ পি সি এ অ্যাপোলোনিয়াসের অ্যাপোলোনিয়াসের সূত্র হতে। ওকে, তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্র কি, মধ্যমার দুই পাশের দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে মধ্যমা এইটা, এর দুই পাশের দুইটা বাহু কি, এপি এবং এসি। তাহলে এদের বর্গের সমষ্টি লেখো, এপি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার, লিখলাম, সমান সমান 2 ইন্টু মধ্যমার বর্গ, মধ্যমা কি আছে, এ কিউ। তাহলে লিখো 2 ইন্টু এ কিউ স্কয়ার যোগ 2 ইন্টু এ কিউ স্কয়ার যোগ, কইছে মধ্যমা যার উপর অবস্থিত তার অর্ধেকের বর্গ। তাহলে মধ্যমা কার উপর অবস্থিত, পিসি বাহুর উপর অবস্থিত। তাহলে পিসি বাহুর অর্ধেক কত, পি কিউ অথবা সি কিউ, যে কোনো একটা। তাহলে আমরা পি কিউ লিখলাম। তাহলে এখানে লিখো পি কিউ স্কয়ার। ওকে, এটা 2 নম্বর সমীকরণ দাও। এখন 1 আর 2 যোগ করে দাও, 1 যোগ 2 করে। কেন যোগ করছি, তুমি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, তাহলে দেখবা এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার আছে। দেখো এখানেও এ বি স্কয়ার আর এসি স্কয়ার আছে। তাহলে এই দুটো যদি যোগ করে দাও, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে যাবানি। ঠিক আছে, এ কিউ স্কয়ার আর পি কিউ এ পি স্কয়ার এই পাশে পাঠিয়ে দিলে আমরা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে যাবানি। সেই জন্য আমরা যোগ করছি দুইটা। ঠিক আছে, তাহলে কি লিখবো, এর লেফট হ্যান্ড সাইড যোগ এর লেফট হ্যান্ড সাইড। তাহলে কত, এ বি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার যোগ এ পি স্কয়ার যোগ এসি স্কয়ার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড গুলো যোগ করলাম, রাইট হ্যান্ড সাইড গুলো যোগ করবো। তাহলে 2 ইন্টু এ পি স্কয়ার যোগ হচ্ছে পি কিউ স্কয়ার, তাই না, পি কিউ স্কয়ার যোগ ব্র্যাকেট যোগ 2 ইন্টু এ কিউ স্কয়ার যোগ পি কিউ স্কয়ার, এমন হয়, তাই না? এখন দেখো এই পাশে আমরা রাখবো কাকে কাকে,
এ বি স্কোয়ারকে আর এসি স্কোয়ারকে, এ বি স্কোয়ারকে আর এসি স্কোয়ারকে ভেবে রাখবো, তাহলে রাখো এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। ওই পাশে আমরা এইটা আর এটাকে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে এদেরকে আগে গুণ করে নাও। তো গুণ যদি করো তাহলে 2 এর সাথে এপি স্কোয়ার গুণ করলে 2 এপি স্কোয়ার, 2 এর সাথে পি কিউ গুণ করলে 2 পি কিউ স্কোয়ার, তাই তো, প্লাস 2 এর সাথে এ কিউ গুণ করলে 2 এ কিউ স্কোয়ার, 2 এর সাথে প্লাস পি কিউ স্কোয়ার গুণ করলে প্লাস 2 পি কিউ স্কোয়ার, তাই তো। এপাশ থেকে কার কার পাঠাচ্ছ, এ কিউ স্কোয়ার কে পাঠাচ্ছ আর এপি স্কোয়ার কে পাঠাচ্ছ, তাহলে এ যোগ আছে এটা হয়ে গেলে কি হয়ে যাবে বিয়োগ এ কিউ স্কোয়ার, এ যোগ আছে এটা হয়ে গেলে কি হবে বিয়োগ এপি স্কোয়ার, তাই না। এখন দেখো কি করা যায়, দুইটা এপি স্কোয়ার থেকে একটা এপি স্কোয়ার বাদ দেওয়া যায়, তাহলে কি থাকবে, একটা এপি স্কোয়ার থাকবে। দুইটা এ কিউ স্কোয়ার থেকে একটা এ কিউ স্কোয়ার বাদ যায়, তাহলে কি থাকবে, একটা এ কিউ স্কোয়ার থাকবে, তাই না। দুইটা এপি স্কোয়ার থেকে একটা এপি স্কোয়ার বাদ, তাহলে একটা এপি স্কোয়ার। দুইটা এ কিউ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ, তাহলে একটা এ কিউ স্কোয়ার। আর এখন দেখো দুইটা পি কিউ স্কোয়ার, দুইটা পি কিউ স্কোয়ার, কয়টা পি কিউ স্কোয়ার হয়, চারটা পি কিউ স্কোয়ার হয়, এবং দুইটার আগে যোগ আছে তাই এখানে একটা যোগ হবে। তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ, এসি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এইটা পাচ্ছ। এটাই দেখো আমাদের প্রমাণের ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।